নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি আনন্দ বাগচির লেখা রহস্য গল্প রহস্যের হোম টাস্ক। গরমের ছুটির দুপুরবেলা আর যেন কাটতেই চায় না। বাবা কাকারা সবাই অফিসে, মাও রান্নাঘর সেরে গল্পের বইয়ের পাতা উল্টাতে উল্টাতে যখন ঘুমে তলিয়ে যায়, তখন সারা বাড়ি নিঝুম। রোদে পোড়া ছাদ, রাস্তা, মাঠ ঘাট খাঁ করে। নিম গাছের পাতার ছায়ায় দু একটা একলা কাক নিরিবিলিতে ঝুমোয়। কোনো রকের ছায়ায় ইরানি বাসনওয়ালি তার বোঝা নামিয়ে হয়তো বিশ্রাম করে। সব মিলিয়ে যেন দিন দুপুর নয়, রাত দুপুর। কুটুদের চিলেকোঠার ঘরে কিন্তু চাল খুদে গোয়েন্দার চোখে ঘুম নেই। প্রতিদিনের মতো আজও তাদের গোপন অধিবেশন শুরু হয়ে গেছে। হাতে কোনো কাজ নেই, কিন্তু কাগজ আছে। খবরের কাগজের খুন, ডাকাতি, ব্যাংক লুটের তরতাজা খবরগুলো নিয়েই তারা দুধের স্বাদ ঘোলে মেটায়। তর্ক বিতর্ক আলোচনায় ঘরের হাওয়া আরো গরম হয়ে ওঠে। ঘরে বসেই মুখে মুখে তারা রহস্যের কিনারা করার চেষ্টা করে, সাধ্যমতো সমাধানে পৌঁছায়। গল্পের বই পড়তে পড়তেই এই মজার খেলার আইডিয়াটা প্রথম সুনন্দর মাথায় আসে। সেভাবে আমাদের নাইবা থাক বন্দুক পিস্তল, কেউ আমাদের ডেকে নাইবা দিল তদন্তের ভার। অন দ্য স্পট, মানে অকুস্থলে আমরা নাইবা পৌঁছালাম সশরীরে। কিন্তু মনে মনে আমরা যা খুশি তাই করতে পারি, যেখানে খুশি যখন খুশি যেতে পারি। কেউ আমাদের নিষেধ করতে পারবে না। পথ আটকে কৈফিয়ত চাইবা সাধ্যও নেই কারো। আমাদের বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে আসল অপরাধীকে আমরা খুঁজে বের করবই। কেউ তাকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। সেই থেকে এই প্রতিদিনের খেলায় মেতে উঠেছে ওরা চার বন্ধু। বন্ধু হলে ওরা আসলে চার ভাই, মামাতো পিস্তুতো। বয়সে কিছু ছোট বড় হবে, এক স্কুলে, কিন্তু এক ক্লাসে পড়ে না সবাই। কিন্তু এই গোয়েন্দাগিরির ব্যাপারে ওদের চিন্তা ভাবনা প্রায় একই রকমের। চারজনই সমান বুদ্ধিমান, সাহসেও কেউ কম যায় না। জোড়া খুন আর জোড়া খুন। কুট্টু খবরের কাগজখানা ভাঁজ করে রাখতে রাখতেই বলল, আজকের কাগজেও এক জোড়া খুনের খবর ফলাও করে লিখেছেন। বাবুও হাসল। এ সবই পুরনো ব্যাপার হয়ে গেছে। আমি কাগজে না পড়েও বলতে পারি কেউ গ্রেফতার হয়নি এবং পুলিশ আত্মহত্যা বলেই সন্দেহ করেছে। বুবুন বলল, যা বলেছ বাবু দাদা, সেই পুরানো টেকনিক, সেই পুরানো যুক্তি আসলে পুলিশের। এখন দর্শকের ভূমিকায় রেস্ট নেওয়া ছাড়া উপায় নেই। সুনন্দ বলল, বাবা বলেন এটা নাকি ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিশনের যুগ, মানে ব্যবসায়ী প্রতিযোগিতার হুজুগ, যাকে বলে দেখা দেখির পাল্লা। ঠিকই বলেন। একজন মাথা খাটিয়ে যেই একটা জিনিস বের করলো, অমনি তার পাশাপাশি সেই রকম জিনিস বেরিয়ে বাজার ছেয়ে গেল। একই মাল, শুধু লেভেল আলাদা। টেপ রেকর্ডার, টেলিভিশন, ভিডিও দেখো, রান্নার সরঞ্জাম দেখো, ওষুধ কোম্পানির ওষুধ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দেখো। পত্রিকার পাতা উল্টালেই রাশি রাশি পাশাপাশি বিজ্ঞাপন দেখতে পাবে। এ বলছে আমারটা দেখুন, ও বলছে আমারটা দেখুন। ভালো, আরো ভালো, সবচেয়ে ভালো। কুট্টু গম্ভীর ভারিক্কি গলায় বলল, বাবাইয়ের কথার মানেটা খুব স্পষ্ট হলো না কিন্তু। ও যে এত উদাহরণ দিয়ে কি বোঝাতে চাইছে তা আমার এই নিরেট মাথায় ঠিক প্রবেশ করলো না। সুন্দর হেসে ফেলে বলে, গোয়েন্দা কুট্টু প্রসাদ, আপনার একটু ডাইনে বাই চিমটি কাটার অভ্যেস আছে আমি জানি। আহা হা, নিজেদের মধ্যে আবার ল্যাং মারামারি কেন? বাবুয়া বলে ওঠে, শখের প্রাণ গড়ের মাঠ বলে একটা কথা আছে জানো তো। তোমরা মানে আমরা সবাই হচ্ছি শখের গোয়েন্দা। আমাদের মন প্রাণ একটু উদার আর বড় হওয়া দরকার। সবাই কি বলতে চাইছে আমি বলছি শোনো। ও বলেছে এখন হচ্ছে দেখা দেখির কম্পিটিশন, তাই একটা অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে সেই ধরনের অপরাধ আরও ঘটতে শুরু করেছে। এক ফর্মুলা, একই ধরনের ফিনিশিং টাচ, জোড়া খুন তো জোড়া খুন, ছেলে চুরি, ব্যাংক ডাকাতি, কেপ মারি একটা নকল করে আর একটা। ঠিক
বাবাই ঠিকই বলেছে। হঠাৎ কথা থামিয়ে ঠোঁটে আঙুল রেখে বাবা উৎকর্ণ হয়ে কি শুনতে লাগলো। শব্দটা ততক্ষণে ওরা সবাই শুনতে পেয়েছে। একটা ভারী জুতোর মসমস শব্দ দোতলার সিঁড়ি ভেঙে উপরে উঠে আসছে। কান পেতে আওয়াজটা শুনে কুট্টু চাপা গলায় বলল, না পুলিশ না, ওদের বুটের আওয়াজ অন্যরকম হয়, ভোঁতা ভরাট ভারী, একটু রাগি রাগি। বোন বলল, এক্স্যাক্টলি, সেই সঙ্গে একটু অসাবধানী বেপরোয়া। সুনন্দ বলল, গল্পের বইতে দেখা যায় ঠিক এরকম সময়ে সাধারণত ডিটেকটিভদের কাছে তাদের মক্কেলরা আসে নতুন মামলার আবেদন নিয়ে, আর ব্যোমকেশ বক্সি কিংবা শার্লক হোমস তার সহকারীকে সেটা চোখ বুজে বলে দেয়, আর একটু পরেই দেখা যায় তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। লেট আস ট্রাই কুইক, বাবুয়া বলে। কুট্টু বলল, আওয়াজটা বুটের নয়, ভারী জুতোরও নয়, আওয়াজটা ভারী শরীরের। আসছেন মাথায় গেরুয়া পাগড়ি বাঁধা এক শেঠজি, সিন্দুক থেকে জহরতের থলে উঠয়। নেক্সট, বাবুয়া রেফারির মতো নির্দেশ দেয়। বুন বলল, যিনি মক্কেল হয়ে আসছেন তিনি আমাদের নমস্য ব্যক্তি। তার পায়ে বুট, গলায় নেকটাই, 1 টাকারও কম দামি একটা জিনিস খোয়া যাওয়ায় তিনি দিশেহারা, আসছেন কুট্টুর কাছে। কুট্টু চমকে উঠে বলল, কে? বাবুয়া জিজ্ঞেস করলো, কি সেই জিনিস? ভুবন দোনলা বন্ধুকে যেন দুজনের দিকে দুটো উত্তর ছুঁড়ল। কুট্টুস ফাদার, স্টেটসম্যান পত্রিকা। অফিস থেকে একটু বেটাইমে ফিরেছেন আজ। আমি বলছি, বাবুয়া দুষ্টু হেসে বলল, যিনি আসছেন তিনি প্রায় এসেই পড়েছেন, এক্ষুনি তাকে আমরা দেখতে পাবো। আর এর বেশি বলতে চাই না। নেক্সট। কমলেশ কাকা, সুনন্দ বলল, আসছেন লং জার্নি করে একটা খুনের স্পট থেকে। সুনন্দের কথা শেষ হওয়ার পর 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই সত্যি সত্যি গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার এবং সুনন্দর বাবার বন্ধু কমলেশ রায়ের আবির্ভাব ঘটল। বিস্ময়ে ছানাবাড়া হয়ে ওঠা সকলের চোখের দিকে তাকিয়ে তিনি করে হেসে বললেন, কারেক্ট, এভরিথিং কারেক্ট, একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। দুর্গাপুর থেকে সোজা আসছি, 100 কিলোমিটার/আওয়ার। গলা শুনে মনে হলো সুনন্দ তুমি বলেছো কথাটা, কিন্তু কি করে জানলে? সামান্য সংকোচের সঙ্গে সুনন্দ বলল, শুনলে আপনি হাসবেন। কখনো হাসবো না, তুমি বলো। সুনন্দ ওরফে বাবাই আঙুল দিয়ে 3তলা সিঁড়ির বাঁকের মুখে দেওয়ালে টাঙানো বিশাল ল্যান্ডস্কেপখানা দেখিয়ে বলল, ওই ছবির কাচের মধ্যে আপনার ছায়া দেখতে পেয়েছিলাম, আর সেটা দেখতে পাবো জেনেই সব শেষে আমি বলতে চেয়েছিলাম। কুট্টু বোকা বনে গিয়ে রেগে মেগে বলল, চোরটা গোয়েন্দা। কমলেশ কাকা হাত তুলে বললেন, আহা, সবটুকু আগে শুনতে দাও, পরে বিচার হবে। বলো সুনন্দ, শেষ করো। একটা গাড়ি এসে থামার আওয়াজ আমি আগেই শুনেছিলাম, সুনন্দ একটু থেমে বলল। তারপরেই বনেট খোলার আওয়াজ। এক টানা অনেকটা পথ গাড়ি ছুটিয়ে এলে ইঞ্জিন গরম হয়ে যায় বলে অনেক সময় দেখেছি ড্রাইভাররা বনেট তুলে দেয়, তাই অনুমান করে নিয়েছিলাম যিনি আসছেন অনেক দূর থেকে এক টানা আসছেন। আমার দ্বিতীয় অনুমান আপনাকে দেখতে পাওয়ার পর। খুব সিরিয়াস কোনো প্রবলেম ঘটলে এর আগের অনেকগুলো ঘটনায় আমি দেখেছি আপনি ব্রেনটাকে রেস্ট দেবার জন্য আমার সঙ্গে হালকা চালে আলোচনা করতে আসেন। তাই মনে হলো খুনটুনের মতো গুরুতর কিছু একটা ব্যাপার নিশ্চয়ই এর পেছনে আছে। মেঝেতে শীতল পাটি বিছিয়ে ওরা বসেছিল এতক্ষণ। কমলেশ কাকা ঘরে ঢুকতেই উঠে দাঁড়িয়েছিল সবাই। বাবুয়া চট করে ঘরের কোণ থেকে একখানা চেয়ার টেনে এনে ওর সামনে পেতে দিয়ে বলল, বসুন। কমলেশ কাকা চেয়ারে বসে পড়তে পড়তে ছেলে মানুষের মতো হাততালি দিয়ে বলে উঠলেন, বাহ বাহ, চমৎকার। না, এই চেয়ারের কথা বলছি না, গোয়েন্দা সুনন্দর কথাই বলছি। সেই সঙ্গে তোমাদের সকলকেই বলছি, সুনন্দ যা পেরেছে তোমরা প্রত্যেকেই তা পারতে, কিন্তু পারোনি। কেন পারোনি জানো? শুধু সজাগ ছিলে না বলে। স্বাভাবিক কাণ্ডজ্ঞান সে তোমাদেরও ছিল, শুধু অ্যাপ্লাই করনি। ভালো গোয়েন্দা হওয়ার কতগুলো শর্ত আছে। প্রথমত তোমাকে পরিবেশ পরিস্থিতি সচেতন হতে হবে।
তুমি যেখানে আছো তার চারপাশ তোমাকে সকলের আগে খুঁটিয়ে দেখতে হবে, আর তা করতে হলে নাকে কানে চোখে খাটো হলে চলে না। সামান্য শব্দ, সামান্য গন্ধ কিংবা এক বিন্দু দাগও অনেক সময় অনেক কথা বলে, অনেক সংকেত রেখে যায়। উপস্থিত বুদ্ধি দিয়ে তা বুঝে নিতে হবে। আসলে গোয়েন্দাদের কাছে কিছুই ফেলনা নয়, সামান্য একটা পুরো দেশলাই কাঠি কিংবা ভাঙা বোতাম না দেখা ঘটনার সাক্ষী হতে পারে। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই তোমাদের খেলাটা ধরতে পেরে গেছি। ভালো, খুব ভালো। এভাবেই রাফ খাতায় হাত পাকাতে হয়। সুনন্দ ভাবলো, বাড়ির সবাই যদি কমলেশ কাকার মতো হতো তাহলে তাদের আর কোনো দুঃখই থাকতো না। কিন্তু মানুষ বড় হয়ে গেলে ভুলে যায় তারাও একদিন ছোটই ছিল। পদে পদে কেবল শুনতে হয়েছে, এটা করো না, ওটা করো না। চার খুদে গোয়েন্দার মাঝখানে চেয়ারে বসে কমলেশ রায় ধীরে সুস্থে একটা চুল ধরলেন। তারপর মজার মুখ করে বললেন, পাঁচ মাথার মোড় কোথায় আছে জানো? বুবুন সঙ্গে সঙ্গে বলল, কলকাতার শ্যামবাজারে। গুড। আর কোথায়? চার বন্ধু মাথা চুলকোতে লাগলো। সুনন্দ ধর্মতলার কথা বলতে গিয়েও সামনে নিল। ওখানে পাঁচটা রাস্তা মিশেছে বটে, কিন্তু একটা খুঁত থেকে গেছে। কাটাকুটিটা ঠিক এক পয়েন্টে এসে হয়নি। একেবারে শেষ মুহূর্তে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পেন্টিং স্ট্রিটকে ল্যাং মারতে গিয়ে ব্যাপারটা কাঁচিয়ে দিয়েছে। কমলেশ কাকা সুনন্দর চোখের টুনি বাল্বের জ্বলে উঠেই নিভে যাওয়া লক্ষ্য করে মুচকি এসে বললেন, ঠিক তাই, এখানেও সেই একই ব্যাপার ঘটেছে বুঝলে সু। আমরা পাঁচ মাথা এক জায়গায় মিললেও আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছি। মার্ডার কেসটায় আগে পৌঁছে গেছি, সুতরাং এই ঘরে নিখুঁতভাবে বলতে গেলে চৌমাথা এক হয়েছে। তোমাদের চিন্তা ভাবনাগুলো হচ্ছে এক একটা পৃথক রাস্তা। এই চৌরাস্তার মোড়ে এবার আমি একটা জটিল অঙ্ক হোম টাস্ক হিসেবে দেখে যেতে চাই। তোমরা এর নির্ভুল সমাধান বের করো। এক মিনিট। কুট্টু উঠে দাঁড়িয়ে কথাটা বলেই সিঁড়ি দিয়ে নিচে দৌড়লো। ব্যাপারটা বুঝতে না পেরে কমলেশ রায় ভুরু কুচকে চুপচাপ চুরুট টানতে লাগলেন। 1 মিনিটের আগেই কুট্টু হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। ভুজিদাকে চা করতে বলে এলাম আপনার জন্যে, এবার বলুন। সাবাস গোয়েন্দা, এই তো মনের কথা বুঝতে শিখেছ। আমার মন এখন এক পেয়ালা চাই চাইছিল। আচ্ছা, এবার শোনো আমার কাহিনী। কমলেশ কাকা কয়েক সেকেন্ড থেমে ব্যাপারটা গুছিয়ে নিলেন। পাকা গোয়েন্দা লেখকের মতো। হ্যাঁ, সংক্ষেপে গল্পের আউটলাইনটা এইরকম। দুর্গাপুরে আমি যে বাড়িতে গিয়ে উঠেছিলাম, সেখানে কাল বিকেলে একটা ঘরোয়া অনুষ্ঠান আর খাওয়া দাওয়া ছিল। এই পরিবারটি অত্যন্ত পাংচুয়াল। ছোট বড় সবাই ঘড়ির কাঁটা ধরে চলে। বাড়ির বড় ছেলে সুমিত স্টিল প্ল্যান্টে কাজ করে। ওর দুটি সহকর্মী বন্ধুকেও এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল। তারা আবার দুজনেই শিল্পী। একজন ভালো ম্যাজিক দেখায়, অন্যজন রবীন্দ্রসঙ্গীত গায়। বিয়ে থা করেনি, একই জায়গায় মানে একটি কোয়ার্টারে মেস করে থাকে। সুমিত বলল, কাকু চলুন, গাড়ি করে ওদের নিয়ে আসার কথা আছে। আপনি গেলে আর পাশের বাড়ির সাহায্য নিতে হয় না, আপনারও ওই অঞ্চলটা দেখা হয়। গাড়িতে সুমিতকে নিয়ে বেরোলাম। 6টায় অনুষ্ঠান। 1 চক্কর এদিক ওদিক ঘুরে সুমিতের দেওয়া কথা মতো ঠিক 6:45 গিয়ে ওদের কোয়ার্টারের সামনে হর্ন বাজালাম। দরজা খুলে গেল সঙ্গে সঙ্গে, যেন অপেক্ষাই করছিল। সতীকান্ত, যার আজ ম্যাজিক দেখাবার কথা, সে দেখলাম সুটে বুটে তৈরি। ভেতরে ডাকলো আমাদের। বসবার ঘরে বসিয়ে বলল, মুশকিল হয়েছে। ব্রোজেন সেই দুপুরে দুর্গাপুর স্টেশনে কাকে রিসিভ করতে বেরিয়েছিল, এখনো ফেরেনি। বলেছিল 5টার মধ্যে অবশ্যই ফিরবে, কিন্তু এখনো তো। সুমিত নিজের হাত ঘড়ি দেখে দুঃখিত গলায় বলল, তাহলে এদিকে তো 6:45টাও বেজে গেল, আর অপেক্ষা করা যায় না। সতীকান্ত বলল, ঠিক আছে, এক কাজ করি বরং, একটা চিঠি লিখে রেখে যাই। একটা প্যাড টেনে খসখস করে চিঠিটা লিখে আমার দিকে বাড়িয়ে ধরল। দেখুন তো, এইরকম লিখলাম, এরই হবে, কি বলেন? দেখার কিছু ছিল না, 2 লাইনের চিঠি। ফিরেই সঙ্গে সঙ্গে স্কুটার নিয়ে বেরিয়ে পড়িস। আমরা এগোলাম। সতীকান্ত, যে টেবিলে তাস ছড়িয়ে বসে পেশেন্স খেলছিল এতক্ষণ, সেখানেই একটা অ্যাস্ট্রে চাপা দিয়ে চিঠিটা রেখে সতী বলল, আপনারা এগোন, আমি আসছি। বেরিয়ে গাড়ির কাছে এলাম। ম্যাজিক দেখাবার ব্যাগটা আলমারি থেকে বের করে নিয়ে দরজা টেনে বন্ধ করে সতী বেরিয়ে এলো। দরজায় ডোর ল্যাচ বসানো, টেনে দিলে আপনা থেকেই তালা বন্ধ হয়ে যায়। আমার কাহিনীর প্রথম দৃশ্যের এখানেই সমাপ্তি। কমলেশ কাকা চুরুট নিভে যাওয়ায় থামলেন। দেশলাই জেলে 2টো টান দিয়ে ফের বললেন,
কিন্তু গাইয়ে ব্রজেন বসু কথা রাখলো না, এলো না। সতীকান্তর অনুরোধে ব্রজেনের সন্ধানে যাকে পাঠানো হয়েছিল সে 7টা নাগাদ সাইকেল করে ফিরে এসে জানালো যে সতীকান্তদের কোয়ার্টারে আলো জ্বলছে, পাখা ঘুরছে, বোধহয় একটা টেপ রেকর্ডারও বাজছে ভেতরের ঘরে। কিন্তু বারবার কলিং বেল টিপে আর দরজা ধাক্কিয়েও কারো সাড়া পাওয়া যায়নি। ব্যাপারটা সন্দেহজনক। আমি, সুমিত আর সতীকান্ত তক্ষুনি বেরোলাম গাড়ি নিয়ে। চাবি ঘুরিয়ে সতীকান্ত দরজা খুলল। বাইরের ঘরে আলো জ্বলছে, ভেতরের ঘর থেকে গানের আওয়াজ আসছিল। আমরা ছুটে গেলাম। এই দ্বিতীয় দৃশ্য বড় ভয়ঙ্কর দৃশ্য। ঘরের মেঝে ব্রজেন পড়ে আছে লুটিয়ে, হুমড়ি খেয়ে, পরনে দামি ট্রাউজার্স, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না। নাইলনের একটা সুদৃশ্য নেভি কাট গেঞ্জিতে মুখখানা ঢাকা। বোধহয় গা থেকে গেঞ্জিটা যখন খুলছিল সেই বেকায়দার মুহূর্তে কেউ লোহার রড বা স্টিলের পাত দিয়ে পিছন থেকে ঘাড়ে প্রচণ্ড আঘাত করেছিল, ফলে শির দ্বারা ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে ব্রজেনের মৃত্যু হয়। কমলেশ রায়কে আবার থামতে হলো, কারণ এই সময় ভজনলাল ওরফে কুট্টুর ভজুদা প্রায় গন্ধমাদন সাইজের একটি বিশাল ট্রে ঘাড়ে করে আবির্ভূত হলো। ট্রের উপরে একগাদা গ্লাস, গুটি পাঁচেক প্লেট আর একটি চায়ের কাপ, যেন খাদ্য ও পানীয়ের এক ধুমায়িত কলোনি। তোমাদের জন্য কিন্তু চায়ের হুকুম নাই, বরণ ভিটা আনিছি। তরমুজের বিচের মতো একসার দাঁত বের করে হাসতে হাসতে ভজনলাল চলে গেল। বাবুয়া ওদের মধ্যে সকলের চেয়ে বড়, আর এইসব ব্যাপার ম্যানেজ করতে উস্তাদ। একটা বড় টিপয় টেনে এনে মিনিট দেড়েকের মধ্যেই সে হাতে হাতে বিলি ব্যবস্থা করে ট্রে খালি করে ফেলল। সুনন্দ বলল, কমলেশ কাকা, আপনি চা খেতে খেতেই বলুন। হ্যাঁ বলি। তোমরা যেহেতু সেখানে কেউ যাওনি এবং যাবার সম্ভাবনাও নেই, তাই আমি আমার প্রাথমিক তদন্তের রিপোর্ট এবার জানাই। ব্রজেনের পকেট থেকে মাত্র 3টে জিনিস পাওয়া গিয়েছে: মানিব্যাগ, সদরের চাবি আর সতীকান্তর লেখা সেই চিঠিটা। কুট্টু জিজ্ঞেস করলো, আর কিছু না? না, এক কচি সুপুরি কি একটা লবঙ্গ পর্যন্ত না। মানিব্যাগের মধ্যে গুটি 50 টাকা আর প্ল্যাটফর্ম টিকিট ছিল। ঘরে অনেক তল্লাশি করেও দুটো জিনিস খুঁজে পেলাম না। 1 নম্বর হত্যার সেই অস্ত্রটি, আর থাক দিয়ে সাজিয়ে রাখা খবরের কাগজের ভেতর পরশু দিনের আগের দিনের কাগজটা। কি ছিল সেই কাগজে? ওই তারিখের কাগজে তন্ন তন্ন করে খুঁজেও কাজে লাগতে পারে এমন কোনো খবর কিংবা ব্যক্তিগত বিজ্ঞাপন কিছুই পাইনি। কিন্তু হত্যার উদ্দেশ্য? ভুবন হঠাৎ একের পর এক প্রশ্ন তোলে। ব্রজেনবাবু কি খুব বড় লোক ছিলেন? ওর কি খুব দামি জিনিস কিছু খোয়া গেছে? ওর কি অনেক টাকা লাইফ ইন্স্যুর, ব্যাংকে অনেক টাকা, দেশে অনেক জমি জমা সম্পত্তি ছিল? ঠিক তার উল্টো। কমলেশ কাকা গম্ভীর মুখে বললেন, অনেকভাবে যা খবর সংগ্রহ করেছি তা হচ্ছে ওর নিজের এবং বাড়ির অবস্থা মোটেও ভালো ছিল না। শুধু মাইনের টাকায় সংসার চলত। কোনো শত্রু? না। সুনন্দ এবার বলল, ব্রজেনবাবু আর সতীকান্ত দুজনে খুব বন্ধু ছিলেন? হ্যাঁ, বন্ধুই ছিল। দুজনের স্বভাব দুরকমের হলেও কখনো মতের অমিল কিংবা ঝগড়া হয়নি। দুরকমের স্বভাব বললেন কমলেশ কাকা? কি রকমের দুরকমের? ব্রজেন শান্ত, লাজুক, পড়ুয়া আর অন্যমনস্ক ধরনের। বই কেনা, লটারির টিকিট কেনা আর রেকর্ড কেনা ছাড়া কখনো বাজে পয়সা খরচ করতো না। কোনো নেশাও ছিল না। আর সতীকান্ত খুব হিসেবি, চালাক। তার আছে সিগারেট আর মাছ ধরার নেশা, ডাক টিকিট জমানো হবি, তাসের নেশা, ম্যাজিক দেখাতে সে খুব ভালোবাসে। বাড়ির অবস্থাও ভালো, খবরের কাগজ ছাড়া আর কিছুই পড়ে না। আসর জমাতে ওস্তাদ। এরপর বেশ কিছু সময় নিঃশব্দে কাটল। খাদ্য আর পানীয়ের শব্দ পরে ওরা ব্যস্ত হয়ে পড়েছে মনে হলেও সবাই তখন মনে মনে ধাঁধা দেখছে আর আকাশ পাতাল ভাবছে। তাজ্জব ব্যাপার, একটা মানুষ এত সহজে প্রায় বিনা কারণে খুন হয়ে যায় আজকাল। অথচ আগেকার দিনের মতো খুনি ভুলেও একটা ক্লু ফেলে যায় না, যেন সবকিছু চেঁচে মুছে পরিষ্কার করে রেখে দেয়। পুলিশের কিছুই করার থাকে না। চা, বর্নভিটা, খাবার দাবার সব একসময় ফুরিয়ে গেল। তবু কারোর মুখে কথা নেই, সবারই গালে হাত। কমলেশ রায় হাসলেন। কি ব্যাপার, তোমাদের যে কথা বন্ধ হয়ে গেল? আরে এক্ষুনি কিছু বলতে হবে না, পরে, আজ হোক কাল হোক আমাকে টেলিফোন করে জানালেই হবে। আপাতত ধাঁধা রইল, আর তোমরা রইলে। আমি চলি। বাবুয়া বলল, নিজের চোখে আমরা কুটোটিও দেখতে পেলাম না, এই অবস্থায় কিছু অনুমান করা খুব শক্ত কাকাবাবু। কমলেশ রায় হাসলেন। তোমরা শুধু তোমাদের মতো বলবে। তোমাদের অনুমান আর কল্পনার উপরে অপরাধী সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হতে যাচ্ছে না, সুতরাং তোমাদের কোনো দায় দায়িত্ব থাকছে না।
আর কুটোটিও দেখতে পেলে না এমন হতে পারে না। দুটো কুটো তোমাদের দেখাচ্ছি। পকেট থেকে একটা দুমড়ানো চিঠির কাগজ আর একটি প্ল্যাটফর্ম টিকিট বের করে ওদের সামনে ধরলেন। ওরা সবাই ঝুঁকে পড়ে দেখল। ওদের দেখা হয়ে গেলে কমলেশ কাকা সে দুটো পকেটে ফেলে উঠে দাঁড়ালেন। বিদায় নিয়ে দরজা পর্যন্ত গেছেন। এমন সময় সুনন্দ বলল, কমলেশ কাকা, কিছু ডাকলাম, একটু দাঁড়িয়ে যান। আচ্ছা কাকাবাবু, দুর্গাপুরে কিরকম লোডশেডিং হচ্ছে আজকাল? ভুরুকুঁচকে কমলেশবাবু বললেন, তোমাদের এই কলকাতার মতো নয়। ওখানে দিনক্ষণ আগে থেকে স্থির করা থাকে, ঝপ করে আচমকা ড্রপসিন পড়ে না। কাল যখন সতীকান্তবাবুদের বাড়ি গিয়েছিলেন তখন নিশ্চয়ই লোডশেডিং চলছিল? হ্যাঁ, তুমি কি করে জানলে? সমস্ত বাড়িময় আলো পাখা এবং ভেতরের ঘরে টেপ রেকর্ডার চলছিল শুনে আমার সন্দেহ হলো। তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি আরও কিছু সন্দেহ করেছো। নির্ভয়ে বলতে পারো। আবার কয়েকটা জায়গায় খটকা লেগেছে। মাথা চুলকে সুনন্দ বলল, ব্রজেনবাবুর পকেটে এই গ্রীষ্মের দিনেও একখানা রুমাল, যা প্রায় জরুরি ছিল, পাওয়া গেল না কেন? প্ল্যাটফর্ম টিকিট মানিব্যাগের মধ্যে কেন? দরজার চাবি আর ওই চিঠিটাও কিন্তু ব্রজেনবাবুর পকেটে থাকবার কথা নয়। তিনি তো প্রায় তখনই বাড়ি ফিরেছেন। গেঞ্জিটা তিনি খুলছিলেন না পড়ছিলেন আমার খুব সন্দেহ আছে। আর যে চিঠিটা টেবিলে চাপা দিয়ে রাখা হয়েছিল সেটাই ওর পকেটে পাওয়া, ডেলা পাকানো অবস্থায় পাওয়া এই চিঠি নিশ্চয়ই নয়। কি করে বুঝলে? এই চিঠিটা লিখে সঙ্গে সঙ্গে ডেলা পাকানো হয়েছিল। কালি শুকোবার সময় পাইনি। চিঠিতে কিরকম কালির ছোপ লেগেছে দেখতে পাবেন। বুঝেছি, তুমি বলতে চাইছো সতীকান্তই খুনি। সেই দ্বিতীয়বার আমাদের সামনে আগের চিঠির বয়ান মুখস্থ লিখে গিয়েছিল এবং ঘর থেকে বেরিয়ে আসবার সময় নিজের পকেটে পুরে নিয়েছিল। আমরা প্রথম যখন ওখানে গিয়েছিলাম, তুমি বলতে চাও তখনই ব্রজন ভেতরের ঘরে খুন হয়ে পড়েছিল? হ্যাঁ, সুনন্দ বলল। আর খুনের কারণ বোধহয় লটারির ফার্স্ট প্রাইজ বা ওই রকম কিছু। টিকিটটা সতীকান্ত আগেই সরিয়ে ফেলেছে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।